স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। বিশ্বের সকলের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে সক্ষম উন্নয়নশীল দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনের সুযোগ দেওয়া উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে কোভিড সামিট সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। একই সাথে 2022 সালের আগস্টের মধ্যে দেশের 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি। এ সময় করোনা পরবর্তী সুন্দর ভবিষ্যতের জন্য নিজের 3টি কর্ম পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। Vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. To build forward better, we are focusing on first, inclusive growth policies with focus on improved healthcare system and social safety net programs. Second, sustainable economic recovery, putting emphasis on innovation, job creation and investment. And third, climate resilience and transition to low carbon development. রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা হচ্ছে, সমাধানেও গুরুত্ব পাচ্ছে। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বলেন, কোভিডের মতো বড় ইস্যুতেও রোহিঙ্গা সংকট পাশ কাটিয়ে যায়নি। অনেক দেশে এই সংকট সমাধানে গুরুত্ব দিয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশের সবাই ভ্যাকসিন পাবে। সিরাম কিছু টিকা দেওয়ার পর বন্ধ করে দিলেও বাংলাদেশ অন্য দেশ থেকে টিকা সংগ্রহ করছে। কোভ্যাক্সের আওতায় 89 লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। অচিরেই টিকা সংকট সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আপনি প্রেসিডেন্ট বাইডেনের অনুরোধে ভারত সরকার আমাদের প্রথম লটটা দেয়, সেকেন্ড লটটা কিছু দূর আসার পরে বন্ধ হয়ে যায়। কিছুদিন আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা বন্ধ ছিল। এই সময় আমেরিকা যুক্তরাষ্ট্র বলল যে তারা প্রায় 80 মিলিয়ন ভ্যাকসিন তারা বিভিন্ন দেশকে দেবে। আমরা সাথে সাথে আমেরিকানকে রিকোয়েস্ট করলাম। প্রথম পেয়েছি 5.5 মিলিয়ন ভ্যাকসিন, আরো আসতেছে। গতকালকে ওরা ঘোষণা করেছেন যে 7.9 মিলিয়ন আমরা পাবো আন্ডার কভ্যাক্স, এবং ভ্যারাইটি মডার্না, ফাইজার সব মিক্স। আমরা এর মধ্যে কভ্যাক্সের আন্ডারে কিছু ভ্যাকসিন পেয়েছি, অস্ট্রেলিয়া, জাপান থেকে পেয়েছি, আমরা ইউরোপ থেকেও কিছু পেয়েছি। তবে আমরা যখন ভ্যাকসিন ইন্ডিয়া বন্ধ করে দিল, তখন আমরা চায়নার থেকে ভ্যাকসিন সংগ্রহ করি। ঢাকায় গাড়ির গতি আর হাঁটার গতির গড় একই। গবেষণা বলছে পিক আওয়ারে গাড়ির গতির গড় ঠেকেছে মাত্র 5 কিলোমিটারে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় যানজটে রাজধানীতেই প্রতিদিন নষ্ট হচ্ছে 37,000 কোটি টাকার কর্মঘণ্টা। এর জন্য রাস্তার তুলনায় অতিরিক্ত গাড়ির চাপকেই দুষলেন বিশেষজ্ঞরা। বিআরটিএ বলছে গেল 1 দশকে দেশে গাড়ি বেড়েছে 33 লাখ, বিপরীতে নতুন রাস্তা বেড়েছে যৎসামান্যই। বাকি অনুসন্ধান দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। বিশ্বের 140টি রাজধানীর মধ্যে বসবাসযোগ্যতার বিচারে ঢাকার অবস্থান 137তম। দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক জরিপে উঠে আসে এমনই তথ্য। ঢাকার এই তলানিতে অবস্থানের অন্যতম কারণ দুঃসহ যানজট। পিক আওয়ারে কেউ চলে না, বসে থাকে, যেই কারণে র্যাঙ্কিংয়ে আমরা কিন্তু অনেক অর্জন অন্য জায়গায় থাকার পরও বসবাসযোগ্য নগরী তলানিতে আমরা সিরিয়ার সাথে যুদ্ধ বিধ্বস্ত কিছু দেশের সাথে আছি। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে 1 দশক আগে ঢাকায় গাড়ির গতি ছিল 21 কিলোমিটার, তা নেমে গড়ে এখন 5 কিলোমিটার। রাস্তা যা আছে, বিপরীতে উদ্বেগজনক হারে বাড়ছে গাড়ির সংখ্যা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বলছে গত 1 দশকে দেশে গাড়ি বেড়েছে 33 লাখের বেশি। ঢাকাতে 11 লাখ বেড়ে ছোট বড় মিলিয়ে গাড়ির সংখ্যা প্রায় 17 লাখ। এর মধ্যে সারা দেশে ব্যক্তিগত 4.5 লাখ গাড়ির 4 লাখই চলে ঢাকায়।
যানজটের যেটা কারণ সারা বাংলাদেশে মোটরসাইকেলের পরিমাণ বেড়ে গেছে, মানুষ যাতে এই একটু কম সময়ের ভিতর তারা যেতে পারে, এই কারণেও হয়তো গাড়ির সংখ্যা বাড়তে পারে। সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকেও যানজটের অন্যতম কারণ মনে করেন অনেকে। প্রত্যেকটা রোড কিন্তু গাড়ি দ্বারা অকুপাইড, সেই অনুযায়ী তো রোড এক্সপান্ড হয়নি। সিগন্যাল সিস্টেমগুলো তো আসলে অনেক আগের, এগুলো ইনস্টল করা, সরেজমিনে ভিজিট করে বাস্তবতার নিরীক্ষে আমাদের প্রতিবেদন মাননীয় মেয়র মহোদয়গণকে আমরা সাবমিট করেছি এবং এটা ইমপ্লিমেন্ট করে দিলে আমরা অপারেশন যখন করব তখন কিন্তু মানুষ সার্ভিসটা কিন্তু বেশি পাবে তুলনামূলকভাবে। যাত্রী ভোগান্তি নিরসনে দশকের পর দশক কার্যকর গণপরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হলেও অদৃশ্য কারণে বরাবরই ভেস্তে যাচ্ছে সে উদ্যোগ। এখনই যদি ছোট ছোট গাড়িকে নিয়ন্ত্রণ না করা যায় এবং বড় গাড়ি দিয়ে যদি প্রতিস্থাপন করা না যায়, তাহলে ভবিষ্যতে কিন্তু আনম্যানেজেবল সিটি হয়ে যাবে। তবে রাজধানী জুড়ে নির্মিত বেশ কয়েকটি ফ্লাইওভার, নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেলের কাজ শেষ হলে যানজট নিরসনে আশার আলো দেখছে রাজধানীবাসী। সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনায় একটি দেশের উন্নয়ন অগ্রগতির অন্যতম শর্ত হলেও রাজধানীতে এমন তীব্র যানজটে প্রতিদিনই স্থবির হয়ে পড়ছে জনজীবন। গবেষণা বলছে প্রতিদিনকার এমন যানজটে নষ্ট হচ্ছে 32 লাখ কর্মঘণ্টা। বিশেষজ্ঞরা বলছেন এই শহরকে বসবাস উপযোগী রাখতে হলে গণপরিবহন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়েই গড়তে হবে যানজটমুক্ত স্মার্ট ঢাকা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ সরকারি হাসপাতাল। রোগীর সেবা থেকে শুরু করে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা সব জায়গায় অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতি। শিফট শেষ না হতে কর্মকর্তা কর্মচারী ও টেকনিশিয়ানদের চলে যাওয়া এবং রোগীদের পরীক্ষার জন্য প্রাইভেট ল্যাবে পাঠানো সহ নানা অপকর্মের অভিযোগ এই হাসপাতালটির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল পরিচালক। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। এখন যদি আমি এক্সরে না করাইতে পারি তাহলে ডাক্তার কেন আমাকে এখানে পাঠাইলো? নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনায় চলছে রাজধানীর মিরপুর ডেন্টাল কলেজ হাসপাতাল। অভিযোগ রয়েছে ডেন্টাল হাসপাতালে কিছু চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী প্রাইভেট ডেন্টাল ল্যাব থেকে বিশেষ সুবিধা নেয়ার বিনিময়ে রোগীদের এক্স রে করতে বাইরে পাঠিয়ে দেন। অভিযোগের সত্যতা মেলে সরজমিনে। গেল মঙ্গলবার দুপুর 12:30টার দিকে এক্স রে বিভাগের সামনে রোগীদের দীর্ঘ অপেক্ষা। শিফট শেষ না হতে খালি পড়ে আছে এক্স রে টিকিট কাউন্টার। এছাড়া এক্স রে বিভাগে নেই কোনো চিকিৎসক। আপনাদের অফিস শুরু করা থেকে কয়টা? অফিস তো 8টা থেকে 8টা। কাজ শুরু হয় করা থেকে কয়টা? 9:30 10টা থেকে শুরু হয়। 10টা থেকে 1টা। একটা শো একটা, হ্যাঁ 3 ঘন্টা 3.5 ঘন্টা থাকে। হাসপাতালের এক্স রে ব্যবস্থা রয়েছে, কিন্তু বিভিন্ন বাহানায় রোগীদের প্রাইভেট ডেন্টাল ল্যাবে পাঠানোর অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। স্বাস্থ্য অধিদপ্তরের আইন অমান্য করে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে প্রায় ডজনখানেক ক্লিনিক ও ডেন্টাল ল্যাব। মেশিন খারাপ, ওইটা খারাপ, বাড়িতে করে নিয়ে আসেন, পরে বাড়িতে করে আসতে টাকা দিয়ে। এইখানে কয়েকজন লোক দাঁড়ায় থাকে, যারা আসে তাদের বলে এইখানে করা হয় না, ওই বাইরে সামনে করে ওইখানে নিয়ে যায়। ওইখান থেকে একজন সিকিউরিটি পাঠাইছে। 12টা করে এক্সরে শেষ হয়ে যায়, তার ওই পরের এক্সরেগুলি আমার এখানে হয়। অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক। আমি আসার পর থেকে আমি চেষ্টা করতেছি যে যাদের যে দায়িত্ব, যাদের যে কর্মপরিধি রয়েছে, সময় রয়েছে, তাদের ঠিকভাবে পালন করার। যদি তারা সেই সঠিকভাবে পালন না করে, আমি বিধি মোতাবেক সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি কাজ শুরু করেছি। তবে রোগী ও স্বজনদের প্রশ্ন, অনিয়মের জড়িতরা কিসের বিনিময়ে পার পেয়ে যাচ্ছেন? তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। কি বলবো? দর্শক, জাতিসংঘ অনুষ্ঠানের খবর জানাতে আমরা এখন নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছি সহকর্মী সুলতানা রহমানের সঙ্গে। সুলতানা রহমান, আমরা জানি যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কর্মসূচিতে বেশ ব্যস্ত সময় পার করছেন। পররাষ্ট্রমন্ত্রীও সংবাদ সম্মেলনে নানা ইস্যুতে কথা বলছেন। তো সাধারণ অধিবেশনে কোন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে? আমি আসলে প্রশ্ন শুনতে পাইনি, কিন্তু আজকে পররাষ্ট্রমন্ত্রী যে ব্রিফিংটি করেছে সেটির একটু সর্বশেষ অবস্থাটি আমি জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে আজকে সারা দিনভর প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক এবং সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, তিনি বলেছেন যে হোয়াইট হাউসের করোনা সংক্রান্ত যে বৈঠকটি হয়েছে
প্রায় 20টি দেশের সঙ্গে বৈঠকটি হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশ করোনা ভাইরাস মোকাবেলা করেছে এবং মানুষকে রক্ষা করেছে, এমনকি ওই দুর্যোগের সময় মানুষকে ত্রাণ সহযোগিতা দিয়েছে, খাবার দিয়েছে এবং আর্থিক সহায়তা দিয়েছে, এবং 66 দিন বাংলাদেশ কোয়ারেন্টিনে ছিল। সেই কারণে যে বাংলাদেশ সফলভাবে করোনা ভাইরাস মোকাবেলা করেছে বলে প্রধানমন্ত্রী যেমন উল্লেখ করেছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও তারা যেই সাড়া পেয়েছে, তাতে করে বাংলাদেশে যে কম সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে তাতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে এবং তাদের কাছে বরং বাংলাদেশের কাছে জানতে চেয়েছে যে বাংলাদেশ কেমন করে এই মৃত্যুর হার এভাবে কমাতে পেরেছে, করোনা ভাইরাস মোকাবেলা করতে পেরেছে। করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশকে একটি সফল দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর বাইরে আমি নিজে একটি প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন আজকে আমেরিকার প্রেসিডেন্ট, তিনি ঘোষণা দিয়েছেন যে আমেরিকার যে ভ্যাকসিন গুলো মডার্না, ফাইজার এবং জনসন এন্ড জনসন, এই ভ্যাকসিন গুলোর টেকনোলজি ফর্মুলা বিশ্বের বিভিন্ন দেশকে দেয়া হবে, যাতে করে ওই দেশগুলো পিছিয়ে থাকা ওই দেশগুলো নিজেরাই ভ্যাকসিন উৎপাদন করতে পারে, সক্ষমতা অর্জন করতে পারে। সেই ক্ষেত্রে তারা এই টেকনোলজি বা ফর্মুলা ভারতকে তারা দেবে এবং আরো কয়েকটি দেশকে দেবে। তো বাংলাদেশ কেন আমেরিকার বা এই 3টি প্রতিষ্ঠানের ফাইজার, মডার্নার টেকনোলজি কেন পাচ্ছে না, সেই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যদি সত্যিকার অর্থে আমেরিকা এই টেকনোলজি গুলো দিয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ সেটি পাওয়ার জন্য চেষ্টা করবে, কারণ বাংলাদেশের খুবই উন্নত এবং বিশ্বমানের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে, ফলে তারা সেই চেষ্টাটি করবে। কিন্তু এরই মধ্যে আপনারা জানেন যে চায়না থেকে কিন্তু ভ্যাকসিনের টেকনোলজি বাংলাদেশ নিচ্ছে। এর বাইরে ভ্যাকসিনের বাইরে রোহিঙ্গা ইস্যুতেও প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। তাতে করে আফগানিস্তান ইস্যুর কারণে রোহিঙ্গা ইস্যুটি চাপা পড়ে গেছে কিনা এই প্রশ্নটি বারবার করে উঠে এসেছে এবং বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে রোহিঙ্গা ইস্যুটিকে তারা এখনো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বাংলাদেশ যেভাবে করে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিচ্ছে এবং এখনো তাদের প্রতি দায়িত্ব পালন করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতি যে সহযোগিতার হাত বিশ্ব নেতৃবৃন্দ বাড়িয়েছে, ভবিষ্যতে তা আরো অব্যাহত রাখবে এই প্রতিশ্রুতিও পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন। সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ই কমার্স খাতে প্রতারণারে এবার সরব সরকারের প্রভাবশালী মন্ত্রী মনে করেন ই কমার্সের প্রতারণার দায় এড়াতে পারে না বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা। আর বাণিজ্য মন্ত্রী বলেছেন ই ভ্যালি, ই অরেঞ্জের মতো আর কোনো প্রতিষ্ঠান যাতে মানুষের সাথে প্রতারণা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক রয়েছেন তারা। জানান ই ভ্যালি গ্রাহকদের অর্থ কিভাবে ফেরত দেওয়া যায় সে পথ খুঁজছে বাণিজ্য মন্ত্রণালয়। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। অতি লোভের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার নজির নতুন নয় এদেশে। সবশেষ উদাহরণ ইভেলি ই অরেঞ্জ নামের ই কমার্স প্রতিষ্ঠান। এর আগে যুবক, ডেস্টিনি, ইউনিপে টু ইউ সহ শত শত নাম সর্বস্ব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে নিঃস্ব হন গ্রাহকরা। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা অর্থ ফিরে পেয়েছে এমন নজিরও এখনো তৈরি হয়নি। ইভেলি ই অরেঞ্জের মূল হোতারা এখন কারাগারে। কিভাবে গ্রাহকদের হাজার কোটি টাকা উদ্ধার হবে সে বিষয়ে সদুত্তর নেই কারো কাছেই। বাণিজ্যমন্ত্রী অবশ্য আশ্বস্ত করছেন গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে চেষ্টার কমতি নেই তাদের। এক পাশে কত লায়াবিলিটি আছে জেনুইন, আর এক পাশে নতুন অবস্থা তো অ্যাসেট ভ্যালুটা কি আছে, এই দুটো পাশাপাশি রেখে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। যাদের এই সম্পদ আছে সেগুলো কিভাবে, সেটাও যে আমাদের কথাই শেষ হবে তা না, অর্থ মন্ত্রণালয় রয়েছে, কোর্টের কোথাও যদি কোনো আটকানো থাকে সেটাও দেখতে হবে। তবে আমরা পজিটিভলি চেষ্টা করব। রাজধানীর টিসিবি ভবনে ভার্চুয়াল এক মেলার উদ্বোধন করতে এসে তিনি জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না ইভ্যালির। সামনের দিনগুলো আমরা সতর্ক থাকবো এই ব্যাপারে। আর কোম্পানি তো বললাম না যে শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়েও কিন্তু শুরু করেছে কাজ। ভোক্তা যারা তারা যেন ওই 2 টাকার মাল 1 টাকায় পাইলে লাভ দিয়ে না পড়ে। তবে ভিন্ন কথা বলেছেন অর্থমন্ত্রী। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন গ্রাহকদের বিপুল অর্থের দায় এড়াতে পারে না সরকার। এখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, এখানে বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের একটা ভূমিকা আছে। আগে ম্যানুয়ালি করতো, এখন ইলেকট্রিক্যালি করতেছে, এখন ডিজিটাইজড হইতে এখন এগুলো করা হচ্ছে। মানুষ বিশ্বাস করে কতদিকে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করতে হবে, গভর্নমেন্টকে রাখতে হবে অফকোর্স।
শুধু আশ্বাস নয়, না বুঝে বিনিয়োগ করা গ্রাহকরা এখন তাকিয়ে তাদের মূলধনের দিকে। আমরা আমাদের পণ্য চাই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ইভেলিকে কেন অবসায়ন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির সব সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এক গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ক্রেতা বিক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগে সম্প্রতি ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করে র্যাব। অনেকে তার মুক্তি দাবি করলেও পাওনা বুঝে পেতে আদালতের শরণাপন্ন হচ্ছেন কেউ কেউ। ইভ্যালিতে পণ্য ডেলিভারির মেয়াদ 5 মাস পেরিয়ে গেলেও তা না পাওয়ায় বুধবার ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন এক গ্রাহক। এ বিষয়ে শুনানি নিয়ে রুল সহ ইভ্যালির সব সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। আমাদের ওয়াইন্ডিং আপ অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে কেন ইভ্যালিকে অবসায়ন করা হবে না সেই মর্মে রেসপন্ডেন্টদেরকে যারা আছে তাদের, যাতে করে ইভ্যালি তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা অন্য কোনোভাবে ট্রান্সফার না করতে পারে। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার রোধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন 2 আইনজীবী। রিটে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। ইভ্যালির সহ অন্যান্য ই কমার্স কোম্পানির গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে এবং তাদের যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সেই টাকাগুলি কিভাবে ফেরত দেওয়া যায় এই বিষয়টি নিয়ে আমরা একটি রিট পিটিশন ফাইল করেছি। সাম্প্রতিক সময়ে দেশে অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন বৃদ্ধি পাওয়ায় গড়ে উঠেছে হাজার হাজার ই কমার্স প্রতিষ্ঠান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিনা ভোটে নির্বাচিত হওয়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। যদিও গেল সোমবার অনুষ্ঠেয় 160 নির্বাচন পরিষদ এবং 9 পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন মাহবুব তালুকদার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের টার্নআউট মোটামুটি ভালো ছিল, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদের 43 জন প্রার্থী নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া এই নির্বাচনকে ম্লান করে দিয়েছে। ভোটারদের নির্বাচন বিমুখতাও আমার কাছে গণতন্ত্রের জন্য অশনি সংকেত মনে হয়। ত্রাসের রাজত্ব থেকে জনগণকে মুক্ত করতে করণীয় কি? দ্বিতীয় দিনের মতবিনিময় সভায় অংশ নেওয়া নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে সেটি জানতে চেয়েছে দলের হাইকমান্ড। বৈঠক শেষে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবারের বৈঠকটি শুরু হয় বিকেল 4টায়, শেষ হয় রাত 10:30টায়। অংশ নেন চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এই 5টি সাংগঠনিক বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতিরা। মির্জা ফখরুল বলেন, আলোচনায় গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার পূর্ণ মুক্তির আন্দোলনের প্রক্রিয়া নিয়ে, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচন আদায়ের বিষয়টিও। বৃহস্পতিবারও নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির নীতি নির্ধারকরা। দেশে একটা ভয়াবহ ত্রাসের একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছে। এর হাত থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই কেন্দ্রীয় কমিটির আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে মতামত নিচ্ছি এবং আমরা ভবিষ্যতে আমাদের যে দলের রাজনীতির এবং সামগ্রিকভাবে জাতীয় রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। বিএনপি জামাত ছেড়ে রাজনৈতিক মাঠে আসলে মানুষও বিএনপিকে বিরোধী দল হিসেবে স্বাগত জানাবে। রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর কৃষি ভাবনা বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই সময় তিনি কৃষি জমির পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়ানোরও আহ্বান জানান। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, কৃষকদের কল্যাণেই জাতির পিতা বাকশাল তৈরি করতে চেয়েছিলেন। বিএনপি যদি তাদের ভুলগুলো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মানুষকে সংগঠিত করেন, তাহলে একটা ভালো বিরোধী দল হিসাবে তারা গড়ে উঠবে।
এই জামাত, জঙ্গি, সন্ত্রাসী, তালেবান এদেরকে সাথে রেখে বিএনপি এদেশে আর কোনোদিনই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। বাকশাল গঠনের নামের মধ্যেই তো এটার পরিচয়। কৃষক শ্রমিকের জন্য, তাদের কল্যাণের জন্য তিনি তার জীবনের পরিণত বয়সে গিয়ে সর্বশেষ রাজনৈতিক যে কাজটি হাতে নিলেন, বাকশাল গঠন করলেন। আমি বাকশালের সমর্থক। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেনারেল ইব্রাহিম সহ আরও অনেকে। সরকার এখন নির্বাচনের মূলা ঝুলাবেই। আমার মনে হয় ওনারা এরকম একটা সিদ্ধান্ত নেবেন, এটা জেনেই সম্ভবত শেখ হাসিনা আগেই নির্বাচনের মূলা ঝুলাবার চেষ্টা করেছেন। যে ওনার ওই হুঁশিয়ারটাকে জাইমা ঠেলে ঠেলে নিয়ে যেত, ওই যদি যেত আজকে এখানে ঝড় বইত, সে উত্তাল তরঙ্গে ভোট ডাকাতরা পালিয়ে যেত, ভোট ডাকাতরা পালিয়ে যেত। আপনাদের এই ম্যান কথা শুনতে আসতো না কেন? দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে, তবে কমেছে দৈনিক শনাক্ত। বুধবারও দৈনিক শনাক্তের হার রয়েছে ৫% নিচে। ২৪ ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১,৩৭৬ জন। রোগী শনাক্তের হার ৪.৭৯%। ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭,৩১৩ জন। আর শনাক্ত হওয়া ১,৩৭৬ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট ১৫,৪৭,১৭৬ জন সরকারি হিসেবে শনাক্ত হলেন। করোনা শনাক্তের হার ৫% থেকে শূন্যে নামিয়ে আনতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মুখপাত্র বলছেন, শূন্যের কোটায় নামিয়ে আনতে অন্তত ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত সেই অবস্থা ধরে রাখতে পারলে কোভিড-১৯ মুক্ত হবে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি প্রয়োজন বিপুল সংখ্যক মানুষকে টিকা প্রয়োগ, তবেই কমিয়ে আনা সম্ভব সংক্রমণের হার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। টানা ২০১ দিন পর দেশে করোনা সংক্রমণের হার নেমেছে ৫% নিচে। তবে এই পরিস্থিতিতেও সন্তুষ্ট নয় স্বাস্থ্যসেবা বিভাগ। দেশব্যাপী লকডাউনে বিধিনিষেধ এড়াতে সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে আনাই যার একমাত্র সমাধান। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডক্টর রোবেদ আমিন বলছেন, সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে অপেক্ষা করতে হবে অন্তত ২ থেকে ৩ সপ্তাহ। সে অবস্থাকে করোনা মুক্ত বলা সম্ভব। আমরা 4% সুখী নই। আমাদের বাংলাদেশের সরকারের তরফ থেকে, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা এটাকে শূন্যতে নিয়ে আসতে চাই এবং সেই শূন্য অবস্থানে নিয়ে রাখতে চাই ২ থেকে ৩ সপ্তাহ। তবে হয়তো আমরা বলতে পারবো আমরা কোভিড-১৯কে নিয়ন্ত্রণ করতে পেরেছি। করোনা সংক্রমণ কমিয়ে আনতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা হতে পারে বড় সমাধান, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম 80% যখন করতে পারবো তখনই কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তার আগে কিন্তু আমাদের এই যে ধারাটা এখন 5% নিচে নেমে আসছে, ধারাটা যদি অব্যাহত থাকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সবকিছু মিলে নিয়ন্ত্রণ অবশ্যই আমাদের চলে আসবে। এটার জন্য মানুষকে দরকার অবশ্যই সচেতন হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। কাজেই সংক্রমণ 5% নিচে নেমে আসায় স্বস্তির কিছু নেই বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মতে বিধিনিষেধ শিথিলতায়ও মানতে হবে স্বাস্থ্যবিধি, নিতে হবে করোনা টিকা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব নিয়ে কেউ যেন পানি ঘোলা করতে না পারে এবং সরকারের সাথে সাংবাদিকদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর
হাসান মাহমুদ। বুধবার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকে এই আহ্বান জানান তথ্যমন্ত্রী। বলেন, সাংবাদিকদের ব্যাংক হিসাব তলবের বিষয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। বৈঠকের পর সাংবাদিক নেতারা বৃহস্পতিবারের সমাবেশ কর্মসূচি স্থগিত করেন। কোনোভাবেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার কোনো অবকাশ নেই। আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বিষয়টা দেখছি এবং এই বিষয়টি নিয়ে কোনো একটি মহল যাতে পানি ঘোলা করতে না পারে, পানি ঘোলা করে যাতে সাংবাদিকদের সাথে সরকারের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং সাংবাদিকরা আমাদের উন্নয়ন সহযোগী এবং এই ক্ষেত্রে যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেজন্য তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আশুলিয়ায় 19 দোকান লুটের ঘটনায় আটক ডাকাতরাই রাপা প্লাজায় স্বর্ণ চুরির ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছে সিআইডি। বুধবার সকালে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। বলেন, আশুলিয়ার ঘটনায় গ্রেফতার 7 জনের মধ্যে 2 জন ছিল রাপা প্লাজার ঘটনায় জড়িত। এরা মূলত লুট করা এসব স্বর্ণ গলিয়ে তাঁতি বাজারের বেশ কিছু দোকানে বিক্রি করত বলেও জানায় সিআইডি। নাইম আলজিকর প্রতিবেদন। 7 ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাপা প্লাজায় গ্রিল ভেঙে ঢুকে পড়ে বেশ কয়েকজন চোর। এই সময় ভবনটির দ্বিতীয় তলায় থাকা রাজলক্ষ্মী জুয়েলার্সের তালা ভেঙে লুট করা হয় প্রায় 1.5 কোটি টাকার 200 ভরি সোনা। ঘটনার ঠিক 7 মাসের মাথায় আশুলিয়ায় 19টি দোকানের ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার করা হয় আশুলিয়ায় লুটের ঘটনার সঙ্গে জড়িত এক নারী সহ 7 জনকে, যাদের মধ্যে 2 জন রাপা প্লাজায় ডাকাতির সাথে জড়িত বলে জানায় সিআইডি। রাপা প্লাজার ডাকাতির ঘটনায় তাদের দেওয়া তথ্য মোতাবেক 5 থেকে 6 জন সেদিন সেখানে ছিলেন। তাদের মধ্যে সবুজ রায়, আব্দুর রহিম, দেলোয়ার, আরো কয়েকটি নাম তারা আমাদেরকে বলেছেন। সিআইডির এই কর্মকর্তা জানান, লুট করা স্বর্ণালংকার গলিয়ে তাঁতিবাজারের বেশ কিছু দোকানে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল চক্রটি। কামাল স্টোর, রিজিয়া বুলিন স্টোর, আমরা যেই নামগুলি পেয়েছি সেখানে আমরা গিয়েছি বা কিছু দোকান আমরা সেখানে বন্ধ পেয়েছি, কিন্তু আমরা তাদের দেওয়া তথ্য মোতাবেক কিন্তু স্বর্ণ সেখান থেকে আমরা উদ্ধার করতে সমর্থ হলাম। রাপা প্লাজার ঘটনায় আরো বেশ কয়েকজনের পরিচয় জানতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। খুব শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আমরা তাদেরকে আইনের আওতায় আনতে সমর্থ হই, তারপরে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সিলেটের উসমানী নগর এলাকায় ইউসিবিএল ব্যাংকের ATM এর লক ভেঙে 24 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাজধানী ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির সাইবার বিভাগের দল। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, আসামিরা প্রযুক্তিতে খুব পারদর্শী ছিল। এই চক্রের সাথে আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। সঞ্চয়পত্রের মুনাফা কমালেও প্রান্তিক বিনিয়োগকারীদের তাতে কোনো ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। তার যুক্তি, 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের ছাড় দেওয়া হয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী। বলেন, প্রয়োজনে আবারও বাড়ানো হবে সঞ্চয়পত্রের সুদহার। তার যুক্তি, সঞ্চয়পত্রের সুদহার বেশি হওয়ায় সবাই এই দিকে আসছে। সুদহার কমানোর ফলে বিনিয়োগ বাড়বে বলেও মনে করেন মুস্তাফা কামাল। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে 15 লাখ টাকার উপরে সঞ্চয়পত্রের সুদহার কমানোর ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়। এখনো সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কম্পেয়ার টু আদার ইনস্ট্রুমেন্টস বেশি। এখন আমরা সবকিছু বিবেচনায় আমরা প্রান্তিক বিনিয়োগকারীদের স্বার্থ দেখেছি এবং সবকিছু বিবেচনায় নিয়ে মিনিমাম থ্রেশহোল্ডটা 15 লাখ টাকা পর্যন্ত আমরা হাত দিই। আগামী বছর থেকে উন্নয়নশীল দেশগুলোকে 50 কোটি ডোজ ফাইজারের করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের অবকাশে কোভিড-19 ভার্চুয়াল সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাড়তি এই টিকা নিয়ে উন্নয়নশীল দেশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি টিকার মোট সংখ্যা 100 কোটি ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রকে ভ্যাকসিনের অস্ত্রাগারে পরিণত করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে অন্য কোনো দেশে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না বলে ঘোষণা দিয়েছে চীন। নিজেদের উপর থেকে সকল মার্কিন ও ইইউ এর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তালেবানের অংশগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি। সাধারণ পরিষদের অধিবেশন 21 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারের বিশেষ অনুমতিতে বুধবার রাত 8টা পর্যন্ত 104 টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। বুধবার বিকেলে বেনাপোল দিয়ে ইলিশের ট্রাক ভারতে প্রবেশ করে। বাংলাদেশ থেকে দুটি প্রতিষ্ঠান এই পণ্য সরবরাহ করে, আমদানি করে ভারতের এক প্রতিষ্ঠান। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে গেল সোমবার ভারতের কাছে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। এর আওতায় বাংলাদেশের 52 জন রপ্তানিকারক 40 টন করে মোট 2080 টন ইলিশ পাঠাতে পারবেন ভারতে। এরই অংশ হিসেবে বুধবার প্রথম চালানে 7টি প্রতিষ্ঠানের 104 মেট্রিক টন ইলিশ ভারতে গেল। 23 মেট্রিক টনের প্রথম চালান ইন্ডিয়া চলে গেছে। এর মধ্যে দামে মাছের দাম ছিল প্রত্যেক কেজি $10 হিসাবে। 2012 সালে রপ্তানি বন্ধের পর 2019 সালে দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। এই প্রক্রিয়া দুদেশের সম্পর্ক আরও উন্নত করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এরপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে আমাদের দুই দেশের যে মানে সম্পর্কটা, এই সম্পর্কটা আরও আমাদের ভালো হবে, আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটবে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আরও দুই দেশের সম্পর্ক গভীর হবে। ইলিশ রপ্তানির ক্ষেত্রে দ্রুততম সময়ে কাস্টমস ও অন্যান্য কাজ শেষ করা হয় বলে জানান বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা। মাছের কোনো জাম থাকে না, মাছ রিসেবল পণ্য, যে কারণে সাথে সাথে মাছ চলে যায়, তো মাছের কোনো সমস্যা হবে না। আগামী 10 অক্টোবরের মধ্যে 2080 মেট্রিক টন ইলিশ রপ্তানি শেষ করতে নির্দেশনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলছে ইলিশের ভরা মৌসুম। ক্রেতা বিক্রেতার আনাগোনায় মুখর দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট। কিন্তু ঝড় জলোচ্ছ্বাস সহ নানা সংকটে এবছর কাঙ্ক্ষিত ইলিশের দেখা পায়নি বরগুনার জেলেরা। কিছু কিছু ট্রলারে ইলিশ পাওয়া গেলেও মাছের আকার ছোট। বরগুনা প্রতিনিধি সুমন শিকদারের প্রতিবেদন। গভীর সমুদ্র থেকে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে এসে ভিড় করছে ফিশিং ট্রলার। আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম থাকলেও মিলছে না ইলিশ। কিছু কিছু ফিশিং ট্রলার মাছ পেলেও অধিকাংশেরই ফিরতে হচ্ছে হতাশ হয়ে। আবার যেসব জেলে মাছ পাচ্ছেন তাদের জালে আটকা পড়ছে ঝাটকা। এদিকে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় ক্ষতির আশঙ্কায় জেলে, আড়তদার সহ মৎস্য ব্যবসায়ীরা। আমরা কোনো বড় মাছ বলতে পাই নাই, এমন একটা টিরিবের 10টা মাছও পাই নাই। 1 লাখ টাকা খরচ, বেশি 1 লাখ টাকা। 14,000 টাকা মাছ বেচছি, 7 জন লোক, এই তো 14 দিন রয়েছি। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ডুবোচর ও মানব সৃষ্ট প্রতিবন্ধকতার কারণেই বড় ইলিশ গতিপথ পরিবর্তন করছে বলছেন ইলিশ গবেষক। বড় ইলিশটা উপরে আসবে, উপরে এসে যে ডিম দিয়ে যাবে সেই পরিবেশটা পাচ্ছে না। যে ইলিশগুলা আমরা ধরা পড়তেছি এখন এবং পেটে ডিম পাচ্ছি, সেই ইলিশগুলা সবই হচ্ছে এই মহলা অঞ্চলে ছিল, সে খাবার খাওয়ার জন্য সমুদ্রে যাইতেই পারে নাই। তবে জেলে ও মৎস্যজীবীরা বলছেন 65 দিনের নিষেধাজ্ঞা চলাকালীন পাশের দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে, তাই একই সময়ে এই নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তাদের। আমাগো বোর্ডে কোনো অললিস নাই, কোনো যোগাযোগ নাই, যার জন্য তারা আমাগো দেশের জাল দড়ি চিরিয়া এবং খামখেয়ালি করিয়া তারা আমাগো দেশের মাছ আহরণ করিয়া নিয়ে যায়। অবরোধ ইন্ডিয়ার সাথে যদি মিলিয়ে দেয় তাহলে আমাদের এই মৎস্য ব্যবসা থাকবে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের দেয়া তথ্য মতে গত 4 বছরে ক্রমান্বয়েই কমেছে ঘাটে ইলিশের অবতরণ। আইনগতভাবে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সব আসার কথা মাছ, অন্য কোথাও যদি অবতরণ হয়ে থাকে ওটা তথ্য আসলে আমাদের কাছে সংরক্ষণ থাকে না। বেসরকারি হিসেবে বরগুনা উপকূলের প্রায় 1.5 লাখ মানুষ মাছ ধরা পেশায় নিয়োজিত। তাদের মধ্যে শুধু ইলিশ মাছ শিকার করে 80,000 জেলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
অবশেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিলেন বসুন্ধরা কিংসের হেড কোচ অস্কার ব্রোজন। দায়িত্ব নিয়ে নিজেই ঘোষণা করলেন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল, যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন এলিটা কিংসলে। তবে তার খেলা না খেলা নির্ভর করছে ফিফার ছাড়পত্র পাওয়ার উপর। মাহফুজুল ইসলামের রিপোর্ট। এর আগে বহুবার বাফুফে ভবনে এসেছেন কোচ অস্কার ব্রুজন, তবে এবারের আশাটা নতুন পরিচয়ে। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের দায়িত্ব এখন এই স্প্যানিশের কাঁধে। এদিন ঘোষিত হয়েছে ২৬ সদস্যের প্রাথমিক দল, যেখান থেকে মূল স্কোয়াড হবে ২৩ জনের। দলে ফিরেছেন ৬ ফুটবলার। আশরাফুল রানা, আতিকুর রহমান ফাহাদ, মানিক মোল্লা, বাদশারা আছেন প্রাথমিক দলে। বাদ পড়েছেন 2 প্রবাসী ফুটবলার। সাফ নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট, তবে আমরা ভালো ফলাফল অর্জনের যোগ্য। লিগের সেরা পারফর্মারদেরকেই নেওয়া হয়েছে দলে। সাফে 5 দলের শক্তিমত্তা নিয়েও বিশ্লেষণ করেছেন অস্কার। দলের ফুটবলারদের উপর তার আস্থার কথা জানান ঠিক এভাবেই। প্রতিটি দলেরই সমান সুযোগ থাকছে। আমি ভারত, মালদ্বীপে দীর্ঘ সময় কাজ করেছি, তাদের ফুটবল সম্পর্কে আমার জানা আছে। আমরা মূলত নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে টার্গেট করেই এগোবো। এটি সত্যি, র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও তাদের সাথে বাংলাদেশের পার্থক্য খুব বেশি না। ভারতের ফুটবলাররা ফিজিক্যালি এগিয়ে। সাফে হেড কোচের সঙ্গে পরিবর্তন হয়েছে পুরো কোচিং স্টাফ। দায়িত্বে থাকবেন বসুন্ধরা কিংসের অস্কারের সঙ্গে কাজ করা সহকারী গোলরক্ষক কোচ ও ফিটনেস ট্রেনার। আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ থাকছে, তার সাথে মাহবুব হোসেন রক্সি এবং আসিফুজ্জামান। আমাদের গোলকিপার কোচ থাকবে একে নুরুজ্জামান নয়ন, এবং তার সাথে ফিটনেস ট্রেনার থাকবে হাভিয়ার ফ্লোরেস, এবং ফিটনেস কোচ থাকবে আইভান রাজলক। বুধবার থেকে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। বৃহস্পতিবার বিকেলে শুরু হবে মাঠের অনুশীলন। 28 সেপ্টেম্বর মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। তবে প্রথম ডাক পাওয়া এলিটার খেলা না খেলা নির্ভর করছে ফিফার ছাড়পত্র পাওয়ার উপর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার বিনোদন অঙ্গনের খবর। এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের 3 সিনেমা। পায়ের তলায় মাটি নাই, রেহনা মারিয়াম নূর ও নো ল্যান্ডসম্যান প্রদর্শিত হবে এবারের আসরে। প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত রূপসা নদীর বাঁকে 4র্থ আন্তর্জাতিক মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এশিয়ার নতুন চলচ্চিত্রকারদের চলচ্চিত্র নিয়ে এবং পৃথিবীর অন্যান্য দেশের চলচ্চিত্র উৎসবের নামী সব চলচ্চিত্র নিয়ে গত 26 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। এতদিন ধরে বিচ্ছিন্নভাবে বাংলাদেশের ছবি এই উৎসবে প্রদর্শিত হলেও এবছরই প্রথম 3টি বাংলাদেশি সিনেমা নির্বাচিত হয়েছে। এবারের আসরে কান উৎসবে অংশগ্রহণ করা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর, মোস্তফা সরোয়ার ফারুকী নো ল্যান্ডসম্যান এবং বাংলাদেশের তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার পায়ের তলায় মাটি নাই এই 3টি সিনেমা জায়গা করে নিয়েছে। নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর এর আগে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল। আ উইন্ডো ইন এশিয়ান সিনেমা বিভাগে মনোনীত হয়েছে আলোচিত এই চলচ্চিত্র। পৃথিবীতে চলমান অভিবাসন ও পরিচয় সংকটের গল্পে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত নো ল্যান্ডসম্যান বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জি-sok পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এই সিনেমা। এদিকে পায়ের তলায় মাটি নাই সিনেমাটি মনোনীত হয়েছে আ উইন্ডো ইন এশিয়ান সিনেমা বিভাগে। প্রতি বছরের মতো এবার উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবরে। করোনার কারণে গত বছর উৎসব অনলাইনে অনুষ্ঠিত হলেও এবছর সিনেমা হলে অক্টোবরের 6 তারিখ থেকে শুরু হয়ে চলবে 15 তারিখ পর্যন্ত। বাংলাদেশের আরেক চলচ্চিত্র রূপসা নদীর বাঁকে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত টরন্টো উৎসবে। বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত রূপসা নদীর বাঁকে চলচ্চিত্রটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবন নিয়ে তৈরি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এখন এই পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv-তে। ধন্যবাদ সবাই।